মধ্যবয়স্কের হতবিহ্বল দৃশ্যপট হতে সদ্য আড়াল হয়েছে মাফিয়া বিস্ট। অথচ মধ্যবয়স্কের মাঝে তেমন কোনো হেলদোল নেই। তিনি কেমন ঠায় বসে রয়েছেন ধুলো পড়া জমিনে। ওদিকে নিচতলার প্রশস্ত বারান্দায় সুবিশাল গলাকৃতি ভীমের আড়াল হতে এতক্ষণ নেই মাথা বের করে খানিক উকি দিল সুদীপা রায়। রূঢ় মানবের ভয়ে যেভাবে গা লুকিয়ে দাঁড়িয়েছিলেন মানুষটা, যেন সাক্ষাৎ জমের ভয়ে লুকিয়ে থাকা নগণ্য সৈন্য। সুধীপা রায় ধীর লয়ে ভীমের আড়াল হতে বের হলেন, গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ালেন স্বামীর সন্নিকটে। ঘাড়টা বার কয়েক দুধারে ঘুরিয়ে ঘুরিয়ে সতর্ক হলেন তিনি। পরক্ষণে স্বামীর পাশে খাটু গেড়ে বসলেন কোনো মতে। হিমাংশু রায়ের কোনো হেলদোল নেই, সম্মুখে তাকিয়ে তাকিয়ে আছে তো আছেই। তার এহেন হাবভাব কপাল গোটালেন সুদীপা রায়। খানিক দনমনো করতে করতে আলতো করে হাত উঁচিয়ে ডাকলেন স্বামীর কাঁধে। সামান্য গলা খাকারি দিয়ে আওড়ালেন, কি হয়েছে তোমার? আর কতক্ষণ এভাবে বসে থাকবে? চলো উপরে চলো, চান করে না হয় পুজো করে ঘরে যাবে। এবারেও ভাবাবেগে পরিবর্তন ঘটেনি হিমাংশু রায়ের। দৃষ্টিজোড়া সম্মুখে ঠায় নিবদ্ধ রেখে প্রত্যুত্তরে কেবল নির্লিপ্ত কণ্ঠে আওড়ালেন, দেখলে সুদীপা? সহসা দৃষ্টি ক্ষুদ্র করলেন সুদীপা রায়, সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়লেন, কি? হিমাংশু রায়ের কণ্ঠ ভারী, মুখাবয়বে ভীষণ হতবাক্যতার ছাপ। ওই একই মুখ, একই তেজ, একই রকম হুঙ্কার। আজ ওকে দেখে মনে হলো আমি যেন আবারও ৩১ বছর পেছনে চলে গিয়েছি। মনে হলো নিজ চোখের সামনে সেই মাফিয়া কিংকে দেখছি। আশ্চর্য, দুটো মানুষের মধ্যে এত মিল কি করে হয় সুদীপা? বোধগম্যতার মুখ কুচকালেন সুদীপা রায়। অত্যন্ত বিরক্তির মেজাজে বলেই বসলেন, রক্ত বলে কথা, একই গান গাইবে না? ধীরলয়ে চোখ দুটো বুজে নিলেন হিমাংশু রায়। মুহূর্ত ব্যয়ে অক্ষিপটের দৃশ্যপটে ছড়ালেন অতীতের খণ্ডাংশ, যেথায় স্পষ্ট দেখা যাচ্ছে ভিনদেশি সুদর্শনের নিস্তেজ দেহের সম্মুখে বসে কাঁদতে থাকা যুবক হিমাংশু রায়কে। দুহাতে বারবার নিস্তেজের পা দুটো ছুঁয়ে দিচ্ছেন তিনি, চাইছেন ক্ষমা। সঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছানোর ক্ষমা। মুহূর্তেই বুক চিরে ফের এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো হিমাংশু রায়ের। চোখ দুটো বুজে রেখে অস্ফুটে শুধালেন, আপনি মরে গিয়েও বেঁচে আছেন, হয়তো অন্য কারোর রূপে, তবে আছেন নিশ্চয়ই। থামলেন হিমাংশু রায়। চোখ দুটোর পর্দা সরিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন অদূরে ৩ তলার করিডোর পানে। ওই যে দেখা যাচ্ছে বেপরোয়া যুবককে, কেমন উন্মত্ত ন্যায় ছুটছে মেয়েটাকে কাঁধে নিয়ে। তৎক্ষণাৎ বাঁকা হাসলেন বিচক্ষণ মধ্যবয়স্ক। অধর কামড়ে বিড়বিড়িয়ে ফের আওড়ালেন, যেই ভুল গত ৩১ বছর আগে আপনি করেছিলেন দ্য গ্রেট রুস্টি কিং ভিনসেন্ট রোমানিও ওরফে মির্জা শায়ান রোমানিও, আজ ঠিক একই ভুল আপনার ছেলেও করেছে। যাকে আমি নিজ হাতে নির্দয় মানব হিসেবে দীক্ষিত করেছিলাম, আজ সে না চাইতেও নিজের দুর্বলতা জাহির করেছে। অবশেষে বাপকা বেটা প্রমাণ করলো তারও হৃদয় আছে, তারও দুর্বলতা রয়েছে। যেই দুর্বলতা আপনাকে রাশিয়ান গোরস্থানের কবর অবধি পৌঁছে দিয়েছে। দেখা যাক ওই একই রকম দুর্বলতা আপনার ছেলেকে কোথায় নিয়ে দাঁড় করাই। ভিনসেন্ট, ও সরি, মাই মিস্টেক, ইট শুড বি মির্জা শায়ান রোমানিও। হায় হায়, নাম উচ্চারণ করলাম বলে আমাকেও মেরে দেবে নাকি তারা? বলেই বাঁকা হাসলেন হিমাংশু রায়। দুহাতে পেছনে ঠেকিয়ে বসলেন আর আয়েশ করে ঘাটটা সামান্য বাঁকিয়ে পেছনে তাকালেন তিনি। দৃষ্টি ঠেকালেন হতভম্ব স্ত্রীর পানে। দক্ষ কৌশলী কায়দায় আওড়ালেন, যাও গিন্নি, মেয়েকে গিয়ে তৈরি করো। খুব শীঘ্রই তার নামের পাশে জমিদার বাড়ির পুত্রবধূর তকমা বসবে। তবে সুধবা রায়ের পাল্টা প্রশ্ন। তা শুনে ফের খেকিয়ে হাসলেন হিমাংশু রায়। হলদেটে দাঁতগুলো বাহির এনে চাপা সরে শুধালেন, তবে শাড়ি দুটো কিনো। একটা লাল, যেটা গায়ে জড়িয়ে বিয়ের পিড়িতে বসবে আমাদের মেয়ে, অন্যটা সাদা, যেটা পরে বাড়ির উঠোন মারাবে। স্বামীর পথ হবার শোকে সহসা গম্ভীর হলেন সুদীপা রায়। দুটো হাত আলগোছে বাঁধলেন বুকের কাছে। খানিক বাদে কিছু একটা মনে পড়ে আবার যাবার ভঙ্গিতে হুট করে আওড়ালেন, কিন্তু বিয়েটা হবে কোন রীতিতে? অতীত তো সনাতনী নয়, ও তো। চট জলদি বসা ছেড়ে উঠে দাঁড়ালেন হিমাংশু রায়। গা থেকে ধুলো ময়লা ঝাড়তে ঝাড়তে ভাবলেশীন ভঙ্গিতে স্ত্রীর কথা মাঝপথে আটকে দিয়ে বলে ওঠেন, হ্যাঁ জানি ও কোনো ধর্মের বিশ্বাসী নয়, তবে খ্রিস্টান বাপের ছেলে যেহেতু আজ না হয় কাল নিজ ধর্ম পালন করবেই। তাছাড়া আমাদের ওসব ধর্ম অধর্ম নিয়ে বা কথাবার্তা বাড়িয়ে লাভ নেই। আমাদের যা দরকার তা পেলেই হলো। আজকাল তো আবার কাগজের বিয়েও হয়, নিরুর সঙ্গেও যা না হয় সেভাবেই হবে। শ্বাস ফেললেন হিমাংশু রায়। পদযুগল সম্মুখে বাড়িয়ে সন্দিগ্ধ গলায় ফের স্ত্রীকে প্রশ্ন ছুড়লেন, নিরু কোথায়? পদ্মবিলে।
রুড়ো মানবের ব্যস্ত পদযুগল ছুটে চলে এসে আচানক ঘর ঢুকলো নিজ কক্ষে। পথিমধ্যে বাহাতের জোরালো ধাক্কায় অত মোটা ভারী দরজাটা লাগিয়ে দিল এক ধাক্কায়। বিকট শব্দে তক্ষুনি আটকে উঠে মাহি। ভীত সন্ত্রস্ত ভাবাবেগে সহসা খামচে ধরে রুড়ো মানবের উন্মুক্ত পিঠ। মুগ্ধ শেষ হবে বেখেয়ালি চটপটে কদমে খানিকটা এগিয়ে এসে আচমকা রমণীকে কাঁধে হতে নামিয়ে আনে রুড়ো মানব। সপ্তদশী দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি তৎক্ষণাৎ স্থির হতে না পারার দুঃখে সামান্য ঢলে পড়তে গেলেই সহসা নিজ বলিষ্ঠ দু হাতের দীর্ঘ কদমে রমণীকে আগলে নেয় মুগ্ধ। ব্যাপক অস্থিরতায় মাহির চোখে চোখ রেখে আবেদন জুড়ল, আমায় আরেকবার আমার বলে ডাক না পিচ্ছি, আরেকটা বার। এতক্ষণে কিছুটা স্থবির হলো মাহি। অনর দৃষ্টি জোড়া সম্মুখে তাক করে ডান হাতখানা উঁচিয়ে আলতো রাখলো রুড়ো মানবের বুকের কাছে। শান্ত কণ্ঠ শুধালো, আপনি একটু শান্ত হন বিস্ট। কথাটা মোর যা মানতে নারাজ মাফিয়া বিস্ট। তক্ষুনি রমণীর পেলব মুখখানা দুহাতের রুক্ষ আজলায় নিয়ে ঘাড় ঝুঁকিয়ে কপালে ঠেকালো কপাল। শুকনো ফাঁকা ঢোক গিলে অস্থির কণ্ঠে বলে উঠল, আই ক্যান্ট and I won't. I just wanna hear your words. Just call me Signora. Just fucking call me. শুধু আর একটা বার আমায় বলে ডাক, আমার বলে ডাক পিচ্ছি। যুবকের এহেন অস্থিরতায় অতিষ্ঠ মাহি। অনীহায় দু হাত ঠেলছে রুকুরো মানবের বুক। অথচ কাণ্ড দেখো, যুবক নড়ছেই না সম্মুখ হতে। উল্টো বেপরোয়া ভঙ্গিতে রমণীর সম্পূর্ণ মুখমণ্ডলে লেপটে দিচ্ছে সিক্ত চুমুকের ছাপ। মানবের ধৈর্যের বড্ড অভাব আজ। অনিচ্ছা সত্ত্বেও কপাল গুছিয়ে হুট করেই বলে বসলো, ছাড়ুন বিস্ট। ছোট ছোট সিক্ত চুমন লেপন করতে মুগ্ধ। ব্যাপক আবেদন জুড়ে আওড়ায়, তুই বল আমি তোর, আরেকটা বার বল না সিগনোরা। নাক ফুলিয়ে চল শক্ত করলো মাহি। জিভের ডগায় মিথ্যে বুলি বসিয়ে অপর পরে প্রত্যুত্তর করলো, হ্যাঁ আপনি আমার বিস্ট। ফের থমকায় মুগ্ধ। থামায় নিজের উৎকট পাগলামি। হুট করেই যুবকের পাহাড় সমদেহটায় মৃদু কম্পন বইছে যেন। বলিষ্ঠ হাত দুটো ঝঙ্কার স্পষ্ট টের পেল মাহি। অবোধের ন্যায় চেয়ে রইল কেবল। এদিকে মাফিয়া বিস্টের বেহাল দশা। কাঁপতে কাঁপতে পেছালো কদম। অবিশ্বাস্য প্রাপ্তিতে প্রশান্তির বদলে স্তব্ধতা বেড়েছে তার। অত্যধিক আনন্দে ঠিক কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা নিয়ে বড্ড সন্দিহতায় ভুগছেন মাফিয়া বিস্ট। একবার দু ঠোঁটের মধ্যকার দূরত্ব বাড়িয়ে হা করে নিঃশ্বাস ফেলছেন, আরেকবার উন্মাদের ন্যায় চুলকাচ্ছেন চুল। আরেকবার এগিয়ে এসে ঠেসে চুমু দিতে চাইছেন মেয়েটার নরম তুলতুলে গালে। তবে পরক্ষণে কি মনে করে যেন থেমে যাচ্ছেন রুড়ো মানব। মাহি নির্লিপ্ত চোখে দেখছে লোকটার পাগলামি। সে অজ্ঞ নয়, বেশ বুঝতে পারছে রুড়ো মানবের অভ্যন্তরীণ অনুভূতি। তবুও যেন তা দেখেও অদেখায় মত্ত মানবী গম্ভীর মুখে দুহাতের বুকের কাছে বেঁধে নিয়ে মুখ ঘোরায় অন্যত্র। ঠিক তখনই রুড়ো মানব এগিয়ে এলো তার সম্মুখে। শক্ত হাতের বলিষ্ঠ চাপায় আঁকড়ে ধরল মাহির নরম তুলতুলে বাহুদয়। অতঃপর মেয়েটাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে গেল মুগ্ধ। টানতে টানতে মানবের ক্ষুদ্র বদনখানা আলতো করে বসালো মখমলি বিছানার কোলে। পরপরই সপ্তদশী দোদুল্যমান পায়ের সন্নিকটে মেঝেতে গা ঠেকিয়ে বসল মুগ্ধ। তার এরূপ কাণ্ডে কপাল গোছায়। তড়িৎ পা দুটো যুবকের সম্মুখ হতে সরাতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। এক হাতে বলিষ্ঠ থাবায় তৎক্ষণাৎ আঁকড়ে ধরল মাহের নরম পা দুটো। মুহূর্তেই স্থির মানবী হকচকানো কণ্ঠে আওড়ায়, কি করছেন আপনি? এভাবে পায়ের কাছে বসলেন কেন? উঠুন বলছি। শুনল না মুগ্ধ। উল্টো নিজ বলিষ্ঠ হাতখানা আলতো করে উঠিয়ে আনলো মাহের গাল বরাবর। এক অদ্ভুত সরল স্বীকারোক্তিতে আওড়াতে লাগলো, আমার সিগনোরা, তুই আমার তাই না? তুই শুধু আমার তাই তো? আর আমি তোর, শুধু তোর। তুই বললি না আমি তোর? হ্যাঁ, আমি শুধু তোর। তোকে আমি রানী বানিয়ে রাখবো সিগনোরা, রুশদি কিংডমের রানী। তোর পায়ের কাছে গোটা রুশ দুনিয়ার সকল সুখ শান্তি সব নিয়ে আসবো আমি। তোর মুখ ফুটে কিছু চাওয়ার আগে সবকিছু তোর হবে সিগনোরা। তুই শুধু রাজ করবি আমার উপর, আমার কিংডমের উপর। থামলো মুগ্ধ। আচমকা মানবীকে অবাক করে দিয়ে মাথা রাখলো তার কোলে। এহেন ঘটনার আকস্মিকতায় জড়সড় ভাব ধরল মাহি। ক্ষুদ্র বদনখানি মোচড়াতে লাগলো কেমন। ওদিকে যুবকের বলিষ্ঠ বাঁ হাতটা তক্ষুনি আটকে নিয়েছে মেয়েটাকে। অন্য হাতে আচানক রমণীর ডান হাতের কোমল কবজি সন্ধে আঁকড়ে ধরে টেনে ঠেকালো নিজ মাথার উপর। নিজ হাত দিয়ে রমণীর হাতখানা বুলাতে লাগলো। নিজ এলোমেলো বাদামি
বাদামি রঙা সিল্কি চুলগুলোর ওপর। অস্ফুট কণ্ঠে পরপর আওড়ালো, আমাকে আজ পর্যন্ত কেউ আমার বলেনি চাশমিশ। আজ পর্যন্ত কেউ আমার গালে হাত রাখেনি, কেউ আমায় বলেনি আমার জন্য তার ভয় করছে। আমার এই অন্ধকার দুনিয়ায় আজ অবধি পা রাখার দুঃসাহস দেখায়নি কেউ। তুই এলি সিগনোরা, আমায় তোর বললি, কথা দিচ্ছি সিগনোরা, আর কোনোদিন কেউ তোকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আই সোয়ার, আজ থেকে তোর ওপর সকল অধিকার শুধু আমার, আর আমার ওপর কেবল তোর। এক মুহূর্ত শান্ত রইলই মুগ্ধ, পরক্ষণে ঝড়ের বেগে রমণীর কোল থেকে মাথা তুলে নিল, এক প্রকার তারা দেখিয়ে শুধালো, চাল ওঠ সিগনোরা, গো অ্যান্ড গেট রেডি। ভরকায় মাহি বোধগম্যহীনের ন্যায় আচমকা প্রশ্ন ছুড়ল, মানে তৈরি হতে হবে কেন? রূঢ় মানবের মুখ অভিব্যক্তি ধরা ছোঁয়ার বাইরে রমণীর প্রশ্ন ছুটতে না ছুটতেই সে আলগোছে দুহাত তুলে আঁকড়ে ধরল সপ্তদশীর পেলব মুখখানা। ধীরলয়ে শান্ত কণ্ঠে শুধালো, কজ উই উইল গেট ইন্টিমেট চাশমিশ। আই ওয়ান্না মেক শিওর দ্যাট ইউ আর মাইন, অনলি মাইন। সো তাড়াতাড়ি ওঠ, ফ্রেশ হয়ে নিজের মতো করে তৈরি হয়ে নে। নিচতলার সবগুলো ঘর ভর্তি করে জামা কাপড় রাখা, তোর যেটা ভালো লাগে সেটা পর। সাজতে ইচ্ছে হলে সাজ, বা যা করার তা মাত্র 10 মিনিটের মধ্যে করবি। আই ডোন্ট হ্যাভ পেশেন্স এনিমোর। কিন্তু কথাটা পূর্ণ করবার সময় পেল না মাহি। তার পূর্বেই যুবক এগিয়ে এসে অধর দিয়ে টেনে ধরল সপ্তদশী তুলতুলে অষ্টপুট। মিনিট খানেকের উন্মত্ত চুম্বন শেষে রয়ে শয়ে বিচ্ছিন্ন করল অষ্টপুটের বন্ধন। স্তম্ভিত রমণীর পানে সরু দৃষ্টি চোখ করে চিরচেনা অধিকার বোধে শিশিয়ে শুধালো, নো মোর ওয়ার্ডস, গো অ্যান্ড গেট রেডি বিউটি, আই অ্যাম ইজারলি ওয়েটিং ফর ইউ। খাল কেটে কুমির আনা প্রবাদটুকুর সঙ্গে বেশ আগে থেকে পরিচিত মাহি, তবে কুমিরের কাছে গিয়ে ধেই ধেই করে নিজেকে সঁপে দেওয়ার মতো বোকামির শোনে আজ প্রথমবারের মতো পরিচিত হলো অভাগেই। এ নিয়ে দুঃখের শেষ নেই তার, বিষণ্ণ ভাবনায় ইতিমধ্যেই পার হয়েছে বরাদ্দকৃত সময়ের 4 মিনিট। পরিশেষে কোনরূপ উপান্তর না পেয়ে বিষণ্ণ ভাই ঠিকই নেমে গেল নিচতলায়। দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে এগোলো বারান্দার প্রথম কামরার পানে। আনমনে বন্ধু দুয়ার পানে ধাক্কা দিতেই রমণী টের পেল দুয়ার বাইরে থেকে আটকানো। অমনি কপাল গোছায় মাহি, কুঞ্চিত দৃষ্টি তাকায় দরজার দিকে। মুহূর্তেই দেখলো দরজার গায়ে ঝুলছে মস্ত বড় এক তালা। মাহি বিরক্ত, এবার চাবি পাবে কোথায় সে? ভাবাবেগে তিতি বিরক্তির ছাপ লেপটে রমণের কদম ঘোরাতে গেলেই অদূর থেকে ছুটে এলো এক তরুণী। এসেই কেমন মাহের উদ্দেশ্যে খ্যাক খ্যাক করে শুধালো, কি সমস্যা, এখানে কি করেন? আপনি থাকবেন 3 তলায়, তাইলে নিচে কি? অপরিচিত দেখলে খানিক জড়তা বেড়ে যায় মাহির, কণ্ঠে নামে দুর্বলতা। বোকা মানবী খানিক সময় নিয়ে ওড়ালো, আসলে আমি কাপড় নিতে এসেছিলাম। কিন্তু দরজাটা? মুহূর্তে কপালে গোটাকতক ভাঁজ পড়ল রমণীর। দাঁত খিচে পরপরই বলে উঠল, কেন? আমার নিরু দিদির স্বামীর দিকে নজর দিয়া শান্তি হয় নাই, এখন আসছেন আমার ভোলা ভালা দিদির কাপড়গুলাও হাতাইতে। বলি, আপনার একটু লজ্জা শরম নাই? কট্টর অপমানে জল শক্ত হয়ে গেল মাহির, জিভ ঠেলে কটা উপযুক্ত বাক্য বেরিয়ে আসতে চাইল যেন, তবুও আদব লেহাজে পরিপূর্ণ মানবী কেমন চুপ করে রইল। শক্ত মুখে তখনই পা জড়ালো, ছোটালো সিঁড়ির দিকে। ধূপধাপ কদমে বারান্দা হতে বাঁক নিয়ে যেই না সিঁড়ির অভিমুখে যাবে, অমনি সম্মুখে পড়ল মুগ্ধ। সহসা থমকে দাঁড়ায় মাহি, দৃষ্টি উঁচিয়ে তাকায় মুগ্ধের পানে। মুগ্ধ কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে, গুরুগম্ভীর মুখে তার। 2 হাত গুজে রাখা পকেটে মুহূর্ত ব্যয়ে গমগমে গলায় জিজ্ঞেস করলো, এখনো তৈরি হসনি কেন? এভাবেই আসবি নাকি আমার বেডে? তৎক্ষণাৎ শক্ত চোয়ালের দীর্ঘতা বাড়ল মাহির, দাঁত তুলল কটমট শব্দ, একপর ঝাঁঝিয়ে আওড়ালো, হ্যাঁ এভাবেই যাব, চলুন, যা ইচ্ছে করুন। আমি নতুন করে তৈরি হতে পারবো না, আমার কাছে পড়ার মতো তেমন কিচ্ছু নেই। মুখাবয়বে গাম্ভীর্যের ছাপ বাড়ল মুগ্ধের, কণ্ঠে সন্দিগ্ধতা। এতগুলো ঘর ভর্তি নতুন কাপড়, তাতেও তোর হচ্ছে না? নাক ফুলল মাহের, শক্ত মুখে পরপর শুধালো, না হচ্ছে না, কারণ ওসব কাপড় আমার নয়, মিসেস ট্রুবি অধীর রায়ের, যার জন্য ওসবে আমার কোনো অধিকার নেই। তৎক্ষণাৎ চোয়ালের পেশি টান টান হলো রূঢ় মানবের, দীর্ঘতা বাড়ল সুখ দর্শন মুখাবয়বে, দৃষ্টি যুগল এক প্রকার অদৃশ্য আগুন লেপটে। তখনই নিজ বলিষ্ঠ হাতের আক্রমণ বসালো রমণের কোমল চোয়াল রেখায়। ঘটনা প্রবাহের আকস্মিকতায় ভরকায়নি মাহি, যেন ঘটনা প্রবাহের সকল ছিরি পূর্ব থেকে নখদর্পণে তার বলিষ্ঠ পুরুষ জোর বাড়াচ্ছে হাতের। অনমনীয়তার বকামানবীর পেলব মুখখানা তুলেছে খানিক উঁচিয়ে, অহমিকায় পরিপূর্ণ ঘাড়টা সামান্য ঝুঁকিয়ে এনে কটমট কণ্ঠে শুধালো, কি বললি? আরেকবার বলতো।
রমণী স্থির, নাকের পাটা ফুলিয়েছে বেশ। এক মুহূর্ত অভিঘাতে জলের ব্যথা বেমালুম ভুলে গেলেন তিনি। তিক্ত মেজাজে খ্যাক খ্যাক করে কোনো মতে অধর নাড়িয়ে আওড়ালো। কানে শোনেননি আপনি? একটা মাইক আনবো? আমার মুখের নিজের উঠবের কথা শুনতে বুঝি ভীষণ মজা লাগছে। অসভ্য লোক কথাকার। ভোগ যেহেতু করবেন এমনিতেই করুন না। তার জন্য শুধু শুধু অন্যের জিনিসপত্র নিয়ে ও তো সাজগোজ করানোর কি আছে? শুনুন বেস্ট, অন্যের অধিকারে হস্তক্ষেপ করার মতো জঘন্যতম রুচি আমার কোনো কালেই ছিল না, এখনো নেই। সপ্তদশীর কণ্ঠে সে কি উপচে পড়া রাগ। ঝকালো বাক্য মানে নির্দয় মানবের জর্জরিত করার ব্যাপক প্রয়াসে কমতি নেই এক ফোঁটাও। এহেন কাণ্ডে বিচলিত হয়নি মুগ্ধ, উল্টো চলের রেখার দীর্ঘতা বাড়িয়ে চিরবিরিয়ে বলে উঠল, কুচেটে মহিলাদের মতো পেটের মধ্যে জিলাপের প্যাচ না টেনে যা বলার সরাসরি বল মনস্তারের বান্দি। কিসের অন্যের জিনিসপত্র? অ্যান্ড হু দ্য ফাক ইজ দিস মিসেস টু বি অধীর রায়? রাগটা বোধ হয় তরতর করে বেড়ে গেল রমণীর। চোখে মুখে এক প্রকার ঝাঁজ লেপটে তক্ষুনি তাকালো মুগ্ধের পানে। দাঁত খিচে শুধালো, আপনার এইসব নাটক অন্যের সামনে গিয়ে দেখাবেন, আমার সামনে নয়। কেন বলেছিলেন ঘরবর্তী কাপড় চোপড় থেকে যেটা ইচ্ছে সেটা পরে নিতে? কোন অধিকারের ভিত্তিতে অন্যের জিনিসপত্রের হাত দিতে যাব আমি? কেন কোন? সপ্তদশীর জিভের ডগায় বিরতিহীন বাক্যবান। তাতে হুট করে লাগাম টানল মুগ্ধ। তড়িৎ শক্ত হাতের জড়ালো টানে রমণীর ক্ষুদ্র মুখখানা উঁচিয়ে তুলল আরো কিছুটা। বিকট হুঙ্কারে পরপরই শুধালো, খোদ রুশদি কিং এর ওপর যার একছত্র অধিকার, যার তাকে আবার নতুন করে সামান্য কিছুর জন্য অনুমতি দেবার কি আছে বেয়াদপের বাচ্চা? কে তোকে অধিকার নিয়ে কথা শুনিয়েছে সেটা বল। দেখি ও কোন বাপের পেট থেকে বেরিয়েছে। সহসা বিরক্তিতে মুখ কুচকায় মাহি। কপালের চামড়া ভাঁজ পড়তেই জিভ ঠেলে দুটো কট্টর বাক্য বেরিয়ে আসতে চাইল যেন। রূঢ় মানবের মুখের ওপর বলতে চাইল, ওরে মাথা মোটা রাশিয়ান দত্ত, বাপের পেট থেকে সন্তান বেরোবে কি করে? অন্তকণে উত্থাপিত হয় এহেন সাহসী বাক্যটুকু মুখ ফুটে আওড়ানোর সাহস পেল না মাহি। তৎক্ষণাৎ ঝুঁকিয়ে নিল নজর। সম্মুখে দাঁড়িয়ে থাকা মাফিয়া বিস্ট তখনও ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার বানে। বোধহয় কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায় আছে। তবে প্রহর বেরোতে না বেরোতেই অধৈর্যের তালিকায় নাম লেখালেন তিনি। শক্ত মুখে এক ঝটকায় মাহির নরম চলখানা ছেড়ে দিয়ে পরমুহূর্তেই চেপে ধরল মেয়েটার ডান হাতের নরম কবজি সন্ধি। বলিষ্ঠ হাতের জোর দেখিয়ে তাকে এক প্রকার টানতে টানতে এগোলো মুগ্ধ। তখন অথচ সপ্তদশীর বেহাল দশা। রূঢ়মানবের শোনে পায়ের তাল মেলাতে গিয়ে রীতিমতো দৌড়াতে হচ্ছে তার। এলোমেলো অবিন্যস্ত কায়দায় হোঁচট খেতে খেতে কোনো মতে বেঁচেছে এক দুবার। এতে অবশ্য ভ্রুক্ষেপহীন মুগ্ধ। শক্ত মুখে গটগটিয়ে হাসছে মুগ্ধ। সম্মুখে মাত্র মিনিট তিনেকের অভিঘাতেই পায়ে রোগ টানলেন রূঢ়মানব। কারুকার্যে শোভিত বিশালাকার দরজার মাঝ গায়ে মস্ত বড় এক তালা ঝুলছে দেখেই কপালের রগগুলো কেমন দপদপিয়ে জ্বলে উঠল তার। বদ্ধ রাগের নিদর্শনে ঘাড়ের রগগুলো ফুলল বেশ। ক্ষুব্ধ বাঘের ন্যায় ফোঁস করতে করতে যুবক কেমন ঘাড় বাঁকে আচানক গর্জন তুলল, হু দ্য ফাক ডেয়ার টু লক দিস রুম? কোন বাস্টার্ড করেছে সে কাজ? বিকট গর্জনের মুহূর্তেই অন্দরমহলের ফাঁকা অঙ্গনে জড়সড় হলেন মাফিয়া বিস্টের পোষ্য গার্ডস। নতমুখে দাঁড়িয়ে থেকে কি যেন একটা প্রত্যুত্তর করলেন তারা। ওদিকে যুবকের অমন হুঙ্কার ফের নিজেদের ঘর ছেড়ে বেরুলেন হিমাংশু রায় এবং জমিদার গিন্নি। চোখে মুখে উৎকণ্ঠা তাদের, কপালে বিরক্তির ছাপ। ততক্ষণে ফের গর্জে উঠলেন মুগ্ধ, ঘরগুলোতে তালা লাগিয়েছে কোন বাস্টার্ড? এক্ষুনি আমার সামনে আই। এহেন বাক্যে খানিক অবাক হলেন হিমাংশু রায়। গম্ভীর মুখে এগোতে চাইলেন এক কদম, তবে পরক্ষণে নিজ বাদবাকি সম্মানের কথা চিন্তা করে থমকে দাঁড়ালেন তিনি। ক্ষুব্ধ বাঘের সম্মুখে গিয়ে অপমানিত হওয়ার চেয়ে নিজ জায়গায় ঠাই দাঁড়িয়ে থাকাটাই বোধহয় অধিক সম্মানের হিমাংশু রায় তাই করলেন। গম্ভীর মুখে খানিক গলা খাকড়ি দিয়ে শুধালেন, অধীর? চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।